হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আরসিসি ডিজাইনের প্রথম ক্লাস করতে যাচ্ছি, যেটা কিনা ইউনিট ওয়ানে আছে। আরসিসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টস। সিভিলে আরসিসি ডিজাইন ভালো মতো না জানলে পরবর্তীতে যে কোনো কাজ করতে গেলে আমাদের প্রবলেম ফেস করতে হয়। তো সেই জন্য তোমাদের সবাইকে বলবো আরসিসি ডিজাইনটা অবশ্যই ভালো মতো করে পড়বে। এবং আরসিসি তে যে কোনো সমস্যা হলে, মানে যে কোনো ক্লাসে যদি তোমাদের যে কোনো ডাউট থাকে, সেগুলো নিচে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে। আমরা উইকেন্ডে আরেকটা ভিডিও বানিয়ে তোমাদের সেগুলো সলিউশন করে দেবো। তো আমরা আজকে আরসিসির ফার্স্ট ইউনিট দিয়ে শুরু করছি। তো আরসিসি ডিজাইন কথাটার আমাদের প্রথমে জানতে হবে আরসিসির ফুল ফর্ম কি। আরসিসির ফুল ফর্ম হলো রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট। রেইনফোর্স সিমেন্ট কংক্রিট। আচ্ছা, এখানে রেইনফোর্স সিমেন্ট কংক্রিট বলতে গিয়ে আমাদের আরেকটা টার্ম আসলো, সেটা হলো সিমেন্ট কংক্রিট। তাহলে আমাদের এটাও জানতে হবে কি সিমেন্ট কংক্রিট জিনিসটা কি। তাহলে আমরা চলে যাই প্রথম টপিকে, যেটা হলো পিসিসি। দ্য ফুল ফর্ম অফ পিসিসি ইজ প্লেন সিমেন্ট কংক্রিট। প্লেন সিমেন্ট কংক্রিট। তাহলে সিমেন্ট কংক্রিট কি করে বানানো হয়? সিমেন্ট কংক্রিট বানাতে গেলে তার প্রথম ইনগ্রিডিয়েন্ট সিমেন্ট নিতে হবে, তার সাথে ফাইন এগ্রিগেট দ্যাট মিনস স্যান্ড নিতে হবে, তার সাথে কোর্স এগ্রিগেট দ্যাট মিনস আমাদের স্টোন ম্যাটেরিয়াল চুজ করতে হবে, এবং তার সাথে ওয়াটার অ্যাড করতে হবে। এই যে চারটা ইনগ্রিডিয়েন্ট, এর সাথে আমরা অ্যাডমিক্সচার মিক্সও করতে পারি। ইন কেস মিক্স যদি নাও করি, তাহলে যে টোটাল মিক্সচারটা তৈরি হবে সেটাকে আমরা বলবো প্লেন সিমেন্ট কংক্রিট বা পিসিসি। এবার পিসিসির মধ্যে যদি আমরা স্টিল ইন্ট্রোডিউস করি, যদি আমরা পিসিসি এর মধ্যে স্টিলও প্রোভাইড করি, ইন দ্যাট কেস আমরা সেটাকে বলবো রেইনফোর্স সিমেন্ট কংক্রিট। তার মানে পিসিসি হলো উইদাউট স্টিল, আর রেইনফোর্স সিমেন্ট কংক্রিট দ্যাট মিনস আরসিসি হলো উইথ স্টিল। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে পিসিসি এর মধ্যে স্টিল দেওয়ার প্রয়োজনীয়তা কেন আসলো। তাহলে সবার প্রথমে আমাকে ভাবতে হবে যে পিসিসির মধ্যে আমাদের কেন স্টিল বা রেইনফোর্সমেন্ট দিতে হবে। তাহলে আমরা চলে যাই পিসিসি তে। পিসিসি হলো, আমাদের এটা জেনে নিতে হবে, পিসিসি হলো কম্প্রেশন। কম্প্রেশনের ক্ষেত্রে স্ট্রং বিহেভিয়ার করে। কিন্তু পিসিসি যদি কিনা আমরা টেনশন জোনে যাই, তাহলে টেনশনের ক্ষেত্রে পিসিসি উইক বিহেভিয়ার করে। তো পিসিসি যখন টেনশনের ক্ষেত্রে উইক বিহেভিয়ার করে, তখন পিসিসির মধ্যে আমাকে এমন কিছু ম্যাটেরিয়াল ইনসার্ট করতে হবে যেটা কিনা টেনশনে স্ট্রং। সেই জন্য টেনসাইল স্ট্রেসটা রেজিস্ট করার জন্য বা নেওয়ার জন্য আমাকে পিসিসির মধ্যে রেনফোর্সমেন্ট অ্যাজ আ স্টিল বার ইউজ করতে হয়। তো আমরা এটা জেনে নিলাম এখানে দুটো বেসিক পয়েন্ট, যে পিসিসি কম্প্রেশনে স্ট্রং বাট পিসিসি টেনশনে উইক। সেই জন্য টেনশনের জন্য আমাদের পিসিসির মধ্যে, টেনশন নেওয়ার জন্য আর কি, পিসিসির মধ্যে আমাকে স্টিল বার ইনসার্ট করতে হয়। এর সাথে সাথে আরো দুটো জিনিস আমাদের জেনে নিতে হবে, যে পিসিসির হাই কম্প্রেসিভ স্ট্রেংথ এবং পিসিসির ইউনিট ওয়েট। পিসিসির ইউনিট ওয়েট হলো 24 কিলোনিউটন পার মিটার কিউব। পিসিসির ইউনিট ওয়েট হলো 24 কিলোনিউটন পার মিটার কিউব। আর আমরা যদি এটাকে কেজি পার মিটার কিউবে আনতে যাই, তাহলে কি হবে? তাহলে এটার ভ্যালু হয়ে যাবে হলো 2400 কেজি পার মিটার কিউব, মানে 2400 কেজি পার মিটার কিউব। এটা গেল পিসিসি। আর আরসিসির ইউনিট ওয়েট কি হবে? 25 কিলোনিউটন পার মিটার কিউব। তার মানে আমরা এটাকে যদি কেজি পার মিটার কিউবে কনভার্ট করতে চাই, তাহলে কত হবে? 2500 কেজি পার মিটার কিউব। তাহলে আমাদের ফার্স্ট দুটো পয়েন্ট, যে পিসিসি এবং আরসিসি, আমরা দেখে নিলাম যে কেন পিসিসি বা আরসিসি করব, বা পিসিসির মধ্যে কেনই বা আমরা স্টিল ইনসার্ট করব। আমরা এবার নেক্সট টপিকে চলে যাই। নেক্সট আমাদের একটা কোশ্চেন আসবে যে আমরা পিসিসির মধ্যে স্টিল ইন্ট্রোডিউস করছি, তাহলে রেইনফোর্সমেন্টটা কেন করব? তো প্রথম পয়েন্ট যেটা আমি এতক্ষণ বললাম, যে কম্প্রেশন নিতে পারে কংক্রিট ভালো মতো, কিন্তু টেনশন নিতে পারে না। সেজন্য টেনশন নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? টেনসাইল স্ট্রেসটা যে ডেভেলপ হয় সেটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য রেইনফোর্সমেন্ট অ্যাড করতে হবে। এছাড়া কি হয়? এছাড়া যদি রেইনফোর্সমেন্ট অ্যাড করি, সেই ক্ষেত্রে আমার কংক্রিটের স্ট্রেংথ ইনক্রিজ করে যায়। নেক্সট কি রিজন হতে পারে? নেক্সট বলেছে কি, যে যদি আমরা কোনো একটা জিনিস শুধুমাত্র পিসিসি দিয়ে করতে যাই, সেক্ষেত্রে যে সেকশনটা রিকোয়ার্ড হবে, কোনো একটা লোড, সাপোজ আমার 100 কিলোমিটার লোড আছে, সেই লোডটাকে আমাকে রেজিস্ট করার জন্য যদি পিসিসির একটা কোনো কিছু বানাতে যাই, তাহলে তার যে সেকশন হবে
আমি যদি সেটা আরসিসি বানাতে যাই তাহলে সেকশন অনেক রিডিউস হয়ে যাবে। সেই জন্য কি বলেছে, টু মেক দ্য সেকশন থিনার টু কম্পেয়ার টু দ্য প্লেন সিমেন্ট কংক্রিট সেকশন। মানে যদি আমি ছোট সেকশন বানাতে যাই, মানে ধরো তোমরা বাড়ি করবে, তোমার বাড়িতে একটা বিম আছে বা কলাম আছে, তো আমি যদি সেটা পিসিসি দিয়ে করতে যাই, কথার কথা বলছি আর কি, যদি পিসিসি দিয়ে করতে যাই তাহলে যে বড় সেকশনটা হতো সেটা হয়তো দেখতে ভালো লাগবে না, অথবা ঘরে অনেকটা জায়গা নিয়ে নিবে, অথবা সেটার এফেক্টিভনেসও ততটা ভালো আসবে না। সেই জন্য আমি যদি সেই বড় সেকশনের জায়গায় যদি আমি ছোট সেকশন প্রোভাইড করতে যাই, ইন দ্যাট কেস আমাকে রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। তাহলে আলটিমেটলি আমার এটাই উদ্দেশ্য যে আমি সেকশন যদি থিনার করতে যাই, সেই ক্ষেত্রে আমাকে প্লেন সিমেন্ট কংক্রিটের মধ্যে রেনফোর্সমেন্ট অ্যাড করতে হবে, দ্যাট মিনস আরসিসি প্রোভাইড করতে হবে। এছাড়া রেনফোর্সমেন্ট কি করে, রেনফোর্সমেন্ট কংক্রিটের যে শ্রিঙ্কেজ এবং টেম্পারেচারের জন্য যে ক্র্যাক ডেভেলপ হয় সেটাকে অনেকটা রিডিউস করে। তো এটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব। এবার আমাদের নেক্সট টপিকে চলে আসি। নেক্সট টপিকে আমরা দেখবো হলো সুইটেবিলিটি অফ স্টিল অ্যাজ আ রেনফোর্সিং ম্যাটেরিয়াল। দ্যাট মিনস আমাদের রেনফোর্সিং ম্যাটেরিয়াল হিসেবে স্টিলই কেন সুইটেবল। তো আমরা একটু আগেই পড়লাম যে আরসিসির ক্ষেত্রে আমাদের এনফোর্সমেন্ট ইন্ট্রোডিউস করতে হয় বা ইনসার্ট করতে হয় পিসিসির মধ্যে, বিকজ পিসিসি কম্প্রেসিভে কম্প্রেসিভ স্ট্রেন্থ হায়ার বা টেনশনে উইক। সেই জন্য এমন কোন ম্যাটেরিয়াল ইনসার্ট করতে হবে যে টেনশনে তার টেনসাইল স্ট্রেন্থ অনেক বেশি থাকে। এবার স্টিলের ক্ষেত্রে কি হয়, স্টিলের টেনসাইল স্ট্রেন্থ অনেক বেশি, সেই জন্য স্টিল রেনফোর্সিং ম্যাটেরিয়াল হিসাবে যোগ্য বা ভালো কাজ করে। সেই জন্য আমরা স্টিলকে কনসিডার করতে পারি। এছাড়া কি, স্টিলের ইলাস্টিসিটি অনেক বেশি হয়, স্টিলের রেনফোর্সিং ম্যাটেরিয়াল হিসাবে ভালো কাজ করে। এছাড়া স্টিল মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, এই জন্য আমাদের স্টিলকে আমরা চুজ করতে পারি অ্যাজ আ রেনফোর্সিং ম্যাটেরিয়াল। তাছাড়া সব থেকে ইম্পর্টেন্ট কারণ হলো স্টিল এবং কংক্রিট দুটো ইউজ করছি আমরা আরসিসি তে। তো সেই জন্য আমাদের আরসিসি এবং স্টিল এই দুটোর মধ্যে একটা ভালো বন্ড তৈরি হওয়া খুবই ইম্পর্টেন্ট। সেই ভালো বন্ডটা তৈরি হতে গেলে কি হতে হবে, কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন, কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন অফ বোথ ম্যাটেরিয়াল, দ্যাট মিনস কংক্রিটের আলফা, আলফা অফ কংক্রিট অ্যান্ড আলফা অফ স্টিল, আলফা অফ কংক্রিট অ্যান্ড আলফা অফ স্টিল, এই দুটোর ভ্যালু কাছাকাছি হতে হবে। কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, এই আলফা অফ কংক্রিট অ্যান্ড আলফা অফ স্টিল কাছাকাছি হওয়ায় কি হয়, এই কংক্রিট এবং রেনফোর্সিং ম্যাটেরিয়াল হিসেবে স্টিল এই দুটোর মধ্যে ভালো বন্ড তৈরি হয়, যেটা কিনা ওভারঅল একটা লং পিরিয়ড ধরে কংক্রিটটাকে ক্র্যাক হতে দেয় না বা কংক্রিটটাকে ফেলিওর হওয়ার থেকে ভালো রাখে। মানে তুমি ভেবে দেখো, তোমার কাছে দুটো মেটেরিয়াল একসাথে আছে, যেটা একটা টেম্পারেচারের সাথে সাথে অনেক বেড়ে যায়, একটা কম বাড়ে, এই দুটোকে যদি একসাথে করে কোনো একটা ম্যাটেরিয়াল বানাও তাহলে কি হবে, সেটা স্টেবল হবে না। বাট কংক্রিট আর রেনফোর্সমেন্টের হিসাবে স্টিল, এদের দুটোরই আলফার ভ্যালু কাছাকাছি হওয়ায় এই দুটো এক্সপানশন, কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন প্রায় কাছাকাছি, সেই জন্য এই দুটো টেম্পারেচারের সাথে প্রসারণ বা সংকোচন স্টেবল কন্ডিশনে থাকে, সেই জন্য ওভারঅল টোটাল আরসিসিটাই স্টেবল কন্ডিশনে থাকে। তো এইসব কারণে আমি রেনফোর্সিং ম্যাটেরিয়াল হিসাবে স্টিলকে চুজ করতে পারি। আচ্ছা, এবার আমি তোমাদের সিলেবাস অনুযায়ী নেক্সট টপিকে চলে যাই। তোমাদের নেক্সট টপিকে একটা পয়েন্ট আছে যে বিভিন্ন টাইপ অফ মেম্বার বা বিমের ক্ষেত্রে আমরা টেনশন রেনফোর্সমেন্ট, টেনসাইল রেনফোর্সমেন্ট বা তুমি বলতে পারো স্টিল রেনফোর্সমেন্ট কোথায় প্রোভাইড করবে। আচ্ছা, তুমি ধরে নাও এটা তোমার কাছে একটা ক্যান্টিলিভার বিম অ্যাভেলেবেল আছে। তো এই ক্যান্টিলিভার বিমটা যখন এই লোডটার জন্য, এখানে পি লোড সাপোজ প্রোভাইড করা আছে, এই পি লোডের জন্য যখন বেন্ড হবে, তখন কি প্যাটার্নে বেন্ড হবে, এর বেন্ডিংটা লাইক দিস হবে। ওকে, তো এইভাবে যদি বেন্ড হয় তাহলে আমার এই বিমের টপ লেয়ারে জেনারেট করছে টেনশন এবং বটম লেয়ারে কম্প্রেশন। তো আমরা কোথায় প্রোভাইড করব স্টিল, অবভিয়াসলি টেনশন জোনে। তাহলে আমাদের কোথায় আমাদের এনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, অ্যাবভ নিউট্রাল অ্যাক্সিস, বিকজ অ্যাবভ নিউট্রাল অ্যাক্সিস আমার টেনশন ক্রিয়েট হচ্ছে। ওকে, নেক্সট যদি আমি চলে যাই সিম্পলি সাপোর্টেড বিমে, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ডিফ্লেকশন প্যাটার্ন কিরকম হবে, লাইক দিস। দ্যাট মিনস এর বটমে টেনশন হচ্ছে এবং কম্প্রেশন হচ্ছে টপে। তাহলে আমাকে আবার কোথায় রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, অবভিয়াসলি টেনশন জোনে। দ্যাট মিনস আমাকে এখানে বটমে রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে স্যার আপনি বলছেন টপে এবং বটমে, টপ এবং বটম ডিসাইড করবো কি করে। এটার জন্য তোমরা সময় পড়েছো নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিসের অ্যাভাব পোর্শনটাকে আমরা টপ কনসিডার করব এবং নিউট্রাল অ্যাক্সিসের বটম পোর্শনটাকে আমরা বটম অফ দ্য বিম কনসিডার করব। তো কথার কথা আমি যদি এখানে সেকশন ড্র করি, এই পজিশনে, কথার কথা আমি এই পজিশনে একটা সেকশন ড্র করলাম,
তাহলে আমি কিরকম দেখতে পারবো এখানে বিমটাকে? তাহলে বিমের সেকশনটা আমি কত এরকম দেখতে পাচ্ছি, ধরে নাও এটা হলো বিম, এবং বিমের মধ্যে আমার কি আছে? বিমের মধ্যে আছে হলো রেনফোর্সমেন্ট। বিমের মধ্যে আছে রেনফোর্সমেন্ট। রেনফোর্সমেন্ট গুলো আমি কোথায় দেখতে পারবো? তো আমি বিমের মধ্যে ধরে নাও অনলি বিমের মধ্যে আমরা বটমে রেনফোর্সমেন্ট প্রোভাইড করছি, তাহলে বটমে এরকম পজিশনে আমি রেনফোর্সমেন্ট দেখতে পারবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো সিম্পলি সাপোর্টেড বিম এবং ক্যান্টিলিভার বিমে কেন রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয় এবং কোন পজিশনে রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, সবসময় মাথায় রাখবে। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে টপ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হচ্ছে বিকজ অফ দ্য টেনশন। টেনশন টপে ডেভেলপ করছে। এবং সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে বটমে মেন রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হচ্ছে বিকজ বটমে টেনশন ডেভেলপ করছে। তো আমরা ফাংশনাল ডিজাইন এবং স্ট্রাকচারাল ডিজাইন পড়ার আগে আমাদের জানতে হবে যে ডিজাইন কথাটার মানে কি। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই ডিজাইন কথাটার মানে কি? তো ডিজাইন মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার মেম্বারের শেপ এবং সাইজ নির্ধারণ করা, এবং সেটা আমরা যে ম্যাটেরিয়াল দিয়ে বানাবো তার অ্যামাউন্টটাও নির্ধারণ করা, যাতে কিনা সেই মেম্বারটা ফর আ লং পিরিয়ড তার উপর যে লোড এসে পড়ছে সেটার এগেনস্টে সেফ থাকবে এবং ডিউরেবল থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে এটাও মাথায় রাখতে হবে যেন ওভারঅল মেম্বারটা ইকোনমিক্যালও হয়। তো সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ডিজাইন বলতে এই ওভারঅল বিষয়টাকেই বোঝায়। তো এবার ডিজাইন জেনারেলি দু রকমের হয় সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, যেটা কিনা ফার্স্ট হলো ফাংশনাল ডিজাইন অ্যান্ড দ্য সেকেন্ড ইজ স্ট্রাকচারাল ডিজাইন। ওকে, ফাংশনাল ডিজাইন কি? জেনারেলি তোমরা যখন নিজেদের বাড়ি বানাতে যাও সবার ফার্স্টে কি মাথায় আসে যে বাড়িটা দেখতে কিরকম হবে, বাড়ির বাইরেটা দেখতে কিরকম লাগবে, বাড়ির রুমগুলো দেখতে কিরকম লাগবে, বাড়ির রুমের ওরিয়েন্টেশনগুলো কিরকম হবে। তো জেনারেলি ফাংশনাল ডিজাইন অফ স্ট্রাকচারের মধ্যে আমরা এই বিষয়টাকেই দেখি। ফাংশনাল ডিজাইন অফ স্ট্রাকচার জেনারেলি টোটালটাই হলো বিল্ডিং এর প্রত্যেকটা কম্পোনেন্টের ফাংশন এবং তার আউটলুকের সাথে রিলেটেড। মানে বিল্ডিং এর প্রত্যেকটা রুমের ফাংশন এবং আউটলুক কিরকম হবে, বিল্ডিং এর বাইরের এবং ভিতরের এনভায়রনমেন্টটা কিরকম হবে, প্রত্যেকটা কম্পোনেন্টকে কতটা ফাংশনালি বা কতটা প্রপারলি অ্যারেঞ্জমেন্ট করা যাচ্ছে প্রত্যেকটা রুমকে, প্রত্যেকটা কম্পোনেন্টকে, এগুলো জেনারেলি আমরা ফাংশনাল ডিজাইনে দেখব। ফাংশনাল ডিজাইনে দেখব ভেন্টিলেশন কেমন হচ্ছে, লাইটিং কেমন হচ্ছে, তার অ্যাস্থেটিক অ্যাপিয়ারেন্স কেমন, তার ভিউ কেমন। জেনারেলি ধরো তোমরা একটা সিনেমা হলে যাচ্ছ, সিনেমা হলটা দেখতে কিরকম লাগছে, সেটা একটা আই ক্যাচিং হলে আমাদের একটা আলাদাই সেটা একটা আই প্লিজিং ফিল হয় বা অনুভূতি হয়। তো সেই জিনিসটা কতটা হচ্ছে এবং সেই জিনিসটা যেন করানো যায়, দ্যাট মিনস আমার বিল্ডিংটা যেন ফাংশনালিও ভালো হয় এবং সেটা অ্যাস্থেটিক্যালি মানে তার অ্যাপিয়ারেন্সও যেন দেখতে ভালো হয়। তো এই জিনিসগুলো আমরা ফাংশনাল ডিজাইনে দেখব। নেক্সট আমরা চলে যাই স্ট্রাকচারাল ডিজাইন। বা স্ট্রাকচারাল ডিজাইনের মধ্যে আমরা কি দেখব? এই যে ফাংশনাল ডিজাইনের মধ্যে যে যে কম্পোনেন্টগুলো ফিক্স করে দেওয়া হয়েছে সেই কম্পোনেন্টগুলোকে এবার আমরা ওরিয়েন্টেশন করে তার পজিশনিং ঠিক করে ডিজাইন করব, যেন কিনা সেই কম্পোনেন্টগুলো ফর আ লং পিরিয়ড যে ওভারকামিং লোড আছে বা আপকামিং যে লোড আছে তার উপরে সেটাকে রেজিস্ট করতে পারে এবং ডিউরেবল থাকে। তাই সেই কম্পোনেন্টগুলো যেন সেফ থাকে এবং তার সাথে আমাকে এটাও দেখতে হবে কম্পোনেন্টগুলো যেন ইকোনমিক্যালও হয়। তো স্ট্রাকচারাল ডিজাইনের আমার মেন কনসার্নই হলো যে স্ট্রেংথ অফ আ বিল্ডিং অ্যান্ড ইটস কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি স্ট্রাকচারাল ডিজাইনও বুঝতে পেরেছো। এবার আমাদের বুঝতে হবে যে স্ট্রাকচারাল ডিজাইনের বিভিন্ন স্টেজগুলো কি কি, এবং আমরা এটাও এর মধ্যেই পড়ে নেবো যে স্ট্রাকচারাল ডিজাইনে মানে অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কি কি কাজ করতে হতে পারে। তো পুরো বিষয়টা এর মধ্যে আমি আলোচনা করে দেবো। ওকে, আচ্ছা, স্ট্রাকচারাল ডিজাইনে এটা বলার আগে আমি কয়েকটা জিনিস বলে নিতে চাই। এই ছবিটার দিকে সবাই ভালো মতো দেখো। তো এখানে একটা বিল্ডিং এর স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলো আছে। এই বিল্ডিং এর যে ভার্টিক্যাল মেম্বার এটা দেখতে পাচ্ছ, যেখানে আমি পয়েন্ট আউট করলাম একটা লাইন ড্র করে, সেটাকে বলে কলাম। কলাম হলো একটা ভার্টিক্যাল মেম্বার। তোমাদের টস এবার আছে ফোর্থ সেমে, টসের সাবজেক্টে কলাম বলে একটা আলাদা চ্যাপ্টারই আছে, সেখানে আমরা এই কলামটা কি বা কলামের পুরো ব্যাপারটা ভালো মতো ডিসক্রাইব করে দেবো। ইন জেনারেল এটা দেখে নাও, এটাকে বলে কলাম। আচ্ছা, এই যে আমরা হরাইজন্টাল একটা প্লেটের মতো দেখতে পাচ্ছি একে বলে স্ল্যাব। আমরা নিচে যে রেক্ট্যাঙ্গুলার একটা ব্যাপার দেখতে পাচ্ছি সেটাকে বলে ফুটিং। এবং আমরা এই যে রেক্ট্যাঙ্গুলার জিনিসগুলো দেখতে পাচ্ছি যেটা কিনা হরাইজন্টালি স্ল্যাবের তল দিয়ে এইভাবে আছে, এগুলোকে বলে বিম। কোনটা ডেফিনেশন কি, কোনটা কোন কাজে ইউজ হয় আমরা একটা ডিটেলস ডিজাইনে পড়বো। ইন জেনারেল খালি দেখে নাও কোনটাকে কি বলে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এটা হলো কলাম, এটা স্ল্যাব, এই যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো বিম, এগুলো বিমের সেকশন দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি বিমটা এরকম হরাইজন্টালি আছে,
এটাকে বলে ফুটিং। লোড কিভাবে উপর থেকে নিচে অবধি ট্রান্সমিট হয়? সবার আগে লোড স্ল্যাবের উপর আসে। এবার তোমাদের কোশ্চেন হতে পারে লোড কি? এই আমাদের নেক্সট যে জিনিসটা পড়বো বা নেক্সট আমরা যে ইউনিটটা মানে সরি ফার্স্ট ইউনিটেই যে নেক্সট স্লাইডে পড়বো সেটা হলো লোড। আচ্ছা, লোড কি আমি শর্টে বলে দিচ্ছি। কথার কথা, তোমরা একটা বাড়িতে আছো, বাড়ির মধ্যে তোমাদের বিভিন্ন কম্পোনেন্ট আছে, যেরকম ধরে নাও তোমরা নিজেরা প্লাস তোমাদের বাড়ির ভিতরে আলমারি আছে, খাট আছে, বিভিন্ন আলাদা আলাদা জিনিস আছে, তার সাথে সাথে বিল্ডিংটারও একটা সেল পয়েন্ট আছে। এই টোটাল জিনিসগুলো ওভারঅল লোড হিসেবে আমরা কনসিডার করব। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই স্ট্রাকচারাল ডিজাইনের বিভিন্ন স্টেজগুলোতে। ফার্স্ট হলো স্ট্রাকচারাল প্ল্যানিং। স্ট্রাকচারাল প্ল্যানিং কথাটার মানে হলো যে আর্কিটেক্ট যে তোমাকে ফাংশনাল ডিজাইনের সমস্ত কিছু রেসপেক্ট একটা প্ল্যান দিল, সেখানে তুমি স্ট্রাকচারাল কম্পোনেন্টগুলোকে বসাবে, মানে তোমার কলামের পজিশনিং, বিমের পজিশনিং এগুলো বসাবে এবং তার ওরিয়েন্টেশন গুলো করবে। মানে কলামটা কোন দিকে থাকবে বা কলামের পজিশনিং, একটা রেক্টাঙ্গুলার যদি কলাম হয়, কথার কথা এটা একটা কলাম, এই কলামটার এই ফেসটা কোন দিকে থাকবে অথবা এই ফেসটা কোন দিকে থাকবে, এটাকে নির্ধারণ করাটা হলো ওরিয়েন্টেশন। এই বিষয়টা করে নিলে এই বা বিমগুলোকে কোথায় কোথায় প্লেস করব, এটা স্ট্রাকচারাল প্ল্যানিং এর মধ্যে চলে গেল। তাছাড়া কি কি আর হতে পারে, যে ফুটিং প্রোভাইড করব, কোথায় প্রোভাইড করব, পজিশনিং গুলো, এগুলো হলো স্ট্রাকচারাল প্ল্যানিং। নেক্সট হলো অ্যাকশন অফ ফোর্স অ্যান্ড কম্পিউটেশন অফ লোড। সেকেন্ড পয়েন্ট আছে, কি আছে? অ্যাকশন অফ ফোর্স অ্যান্ড কম্পিউটেশন অফ লোড। এখানে আমাদের কি হবে, এখানে যে বিল্ডিং এর উপর বিভিন্ন যে লোডগুলো এসে পড়ছে সেগুলোই ফোর্স, সেগুলোকে আমাদের অ্যাজুম করে নিতে হবে। দ্যাট মিনস আমাকে আগে থেকেই ভেবে নিতে হবে তো আমরা যে বিল্ডিংটা বানাচ্ছি তার উপর কি কি লোড এসে পড়ে। মানে জলের লোড থাকতে পারে, উপরে ট্যাঙ্কের লোড থাকতে পারে, তুমি বাড়ির মধ্যে যদি হল বানাতে চাও তাহলে কতজন লোক সেই হলে আসতে পারে, সেইটার একটা লোড, আলাদা লোড থাকবে। তো এই লোডগুলো আগে আমাকে অ্যাজুম করে নিতে হবে এবং সেইখানে আমরা টোটাল লোডটা কম্পিউট করে নিব। নেক্সট থাকবে মেথড অফ অ্যানালাইসিস। মেথড অফ অ্যানালাইসিস মানে কি, এই টোটাল লোড কম্পিউট করে দেওয়ার পর কিছু ডেটা আমাদের বের করতে হবে, যেগুলো কিনা অ্যাক্সিয়াল ফোর্স, বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স, ডিফ্লেকশন, টর্শন, এরকম বিভিন্ন জিনিস। তো সেগুলো আমরা বিভিন্ন অ্যানালাইসিস করে বের করব। বের করার পরে আমাদের কি করতে হবে, এই যে আমরা ডেটাগুলো পেলাম এই স্টেপগুলোর থেকে, সেই ডেটাগুলো নিয়ে বিভিন্ন মেম্বার ডিজাইন করব। মেম্বার ডিজাইন মানে কলাম ডিজাইন করব, বিম ডিজাইন করব, স্ল্যাব ডিজাইন করব, ফুটিং ডিজাইন করব, এরকম আরো যা যা মেম্বার আসতে পারে সেই মেম্বারগুলো ডিজাইন করব। ডিজাইন যখন আমার কমপ্লিট হয়ে গেল, তখন কি করব, ডিজাইন সাপেক্ষে ডিটেলিং করব। ডিটেলিং করা মানে এই যে ডিজাইনে আমার যা যা রেনফোর্সমেন্ট বেরোচ্ছে, কোথায় কোথায় রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, কতগুলো প্রোভাইড করতে হবে, কত এমএম এর বার প্রোভাইড করতে হবে, এগুলো ডিটেলিং এ থাকবে। নেক্সট ড্রয়িং, বিভিন্ন কম্পোনেন্ট গুলো ড্রয়িং, একটা ফুল ড্রয়িং থাকবে। এবং প্রিপারেশন অফ শিডিউল, মানে কি কি কাজ হবে, কি কি কাজ কোন পজিশনে হবে, এস্টিমেট, এই বিভিন্ন জিনিসগুলো। আচ্ছা, এবার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে কি করতে হবে, এই সমস্ত জিনিস করার পর যখন কাজটা শুরু হয়ে গেছে তখন রেগুলার সাইট ভিজিট করে দেখতে হবে যে কাজটা ঠিক মতো হচ্ছে না, অ্যাজ পার প্ল্যানিং কাজটা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এবং এটাও দেখতে হবে যে কন্ট্রাক্টর কোথাও ভুল করলো কিনা বা ক্লায়েন্টের কোথাও অসুবিধা হচ্ছে কিনা। আলটিমেটলি গোল হলো আমার ওভারঅল স্ট্রাকচারটা যেন আমরা যেরকম ভাবে ডিজাইন করেছি সেরকম ভাবে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা যায়, যেন কিনা সেটা লং পিরিয়ড ধরে সেফ থাকে এবং সার্ভিসেবল থাকে। ওকে, আমরা এরপরে নেক্সট টপিকে চলে যাব। আমরা নেক্সট টপিকে চলে আসি, যেটা কিনা লোড। লোড কি? লোড হলো একটা ফোর্স। লোডকে তোমরা ফোর্স হিসাবে কনসিডার করতে পারো, যার জন্য কোনো বস্তুর উপর স্ট্রেস অথবা ডিফরমেশন বা অ্যাসেলারেশন এগুলো ক্রিয়েট হবে। এখানে কি বলা আছে, লোডস ক্যান বি ডিফাইন অ্যাজ আ ফোর্স দ্যাট কজেস স্ট্রেস। স্ট্রেস মিনস কোনো একটা বস্তুর উপর যদি এক্সটার্নালি কোনো ফোর্স অ্যাপ্লাই হয়, সেই এক্সটার্নাল ফোর্সের রেসপন্সে বস্তুর ইন্টারনালি যে ফোর্সটা ডেভেলপ করে, সেই ফোর্স ডিভাইডেড বাই দ্য সেকশনাল এরিয়া অফ দ্যাট অবজেক্ট ইজ কল্ড স্ট্রেস। ওকে, নেক্সট হলো ডিফরমেশন। ডিফরমেশন মানে বস্তুর শেপের পরিবর্তন, ডাইমেনশনের পরিবর্তন। এবং অ্যাসেলারেশন মানে তোমরা জানো যে ত্বরণ। তো লোড কাকে বলবো? লোড হলো একটা ফোর্স যার জন্য স্ট্রেস, ডিফরমেশন বা অ্যাসেলারেশন তৈরি হতে পারে। ঠিক আছে, নেক্সট চলে আসি আমাদের লোড কত রকমের হয়। একটা স্ট্রাকচারাল কম্পোনেন্টের ক্ষেত্রে লোড কি কি লোড থাকে বা কি কি লোড আসতে পারে সেই বিষয়গুলোতে। তো সবার ফার্স্টে হলো ডেড লোড। দিস ইজ আ টাইপ অফ লোড। ডেড লোডের জন্য আমরা IS 875 পার্ট 1 IS 875 পার্ট 1 ফলো করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা জেনে নিই আগে ডেড লোডটা কি। ডেড লোড হলো
কোনো একটা স্ট্রাকচারের সেলফ ওয়েট, পুরো স্ট্রাকচারের সেলফ ওয়েট এবং যে স্ট্যাটিক লোডগুলো থাকে, স্ট্যাটিক মানে যে সময়ের সাথে সাথে যেগুলো পরিবর্তন হয় না, সেই সমস্ত যে লোডগুলো থাকে সেগুলোকে বলে ডেড লোড। তাহলে ডেড লোড আমরা কি কি বলতে পারি? এই যে স্ট্রাকচারটা দেখছো, এই স্ট্রাকচারের এই ওয়ালটার লোড, এই বিমটার লোড, বা এটাকে যদি কলাম কনসিডার করি কলাম, এর তলে ফুটিং, এই সমস্ত যে অবজেক্টগুলো আছে যেগুলো স্ট্রাকচারটা তৈরির সময় থেকে শেষ অবধি সেখানেই থাকবে, যেগুলো স্ট্যাটিক কন্ডিশনে থাকবে, সেই সমস্ত লোডগুলো হলো ডেড লোড। মানে যে সমস্ত লোডগুলো পার্মানেন্টলি স্ট্রাকচারের উপর অ্যাক্ট করবে। ওকে, তাহলে তোমরা ডেড লোড সম্বন্ধে আইডিয়া পেয়ে গেলে। আচ্ছা, নেক্সট আমাদের যে টাইপ অফ লোড আছে সেটা হলো লাইভ লোড। লাইভ লোডটা কি? লাইভ লোড হলো কোনো একটা স্ট্রাকচারের উপর কোনো মুভিং বা ভ্যারিয়েবল লোড যেগুলো থাকে সেগুলো হলো লাইভ লোড। মুভিং বা ভ্যারিয়েবল লোড মানে কি? এই স্ট্রাকচারটার মধ্যে ডেড লোড কি কি সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা চলে আসি কি কি লাইভ লোড হতে পারে। তোমরা ভেবে নাও তোমরা বাড়িতে এখন বসে আছো তোমাদের একটা রুমের মধ্যে, সেই রুমের ডেড লোড কি কি যদি ভাবো, তাহলে কি হবে? মাথার উপরে যে ছাদ আছে সেটা স্ট্রাকচারটা তৈরি হওয়ার সময় থেকে এখন অবধি ছাদটা ওখানেই আছে এবং ওখানেই থাকবে। বাড়ির যে ওয়াল আছে সেই ওয়ালটা তৈরির সময় থেকে সেখানেই আছে এবং যতদিন স্ট্রাকচারটা থাকবে সেখানে থাকবে। সেরকম কলাম, বিম, বিভিন্ন পোর্শনগুলো ওখানেই থাকবে, সেগুলো হলো ডেড লোড। বাট লাইভ লোড কোনগুলো? আজকে তোমাদের রুমের মধ্যে তো কথার কথা তোমরা 2-3 জন আছো, কালকে তো নাও থাকতে পারে। কালকে কথার কথা তোমার ভাই এখন তোমার সাথে আছে বা বোন তোমার সাথে আছে, তুমি তোমরা একসাথে এখন রুমের মধ্যে আছো, বাট কিছুক্ষণ পরে তোমার বোন ওখানে থাকতে নাও পারে, ভাইও থাকতে না পারে। তাহলে তোমাদের যে লোড মানে হিউম্যান বিংসের যে লোড সেটা ভ্যারিয়েবল। তাছাড়া কি হতে পারে? এই যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছ, এই রুমে আজকে এই পজিশনে রাখা আছে, 1 বছর পর বা 2 বছর পর এখানে নাও থাকতে পারে। তাহলে এই যে লোডগুলো, কি কি লোড হতে পারে? টেম্পোরারি জিনিস, মানুষের লোড, ফার্নিচারের লোড, বিভিন্ন টাইপের জিনিস যেটা মুভিং, মুভিং অবজেক্টের লোড, যেগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যেতে পারে। মানে সময়ের সাথে সাথে যে জায়গায় অ্যাক্ট করছে লোডটা সেখানে না থেকে অন্য জায়গায় যেতে পারে, সেই লোডগুলোকে বলে লাইভ লোড অথবা সুপার ইম্পোজ লোড। লাইভ লোডের জন্য আমরা কোন কোডাল প্রভিশন ফলো করব বা কোন কোড ফলো করব? লাইভ লোডের জন্য আমরা ফলো করব IS 875 পার্ট 2। লাইভ লোডের জন্য তাহলে কোন কোডাল প্রভিশন ফলো করব, মানে কোন কোড ফলো করব? IS 875 পার্ট 2। আচ্ছা, আমরা নেক্সট টাইপ অফ লোডে চলে আসি। নেক্সট টাইপ অফ লোড কি? উইন্ড লোড। লোড হলো কোনো একটা স্ট্রাকচারের কম্পোনেন্টের উপর যখন ইউনিফর্ম প্রেসার ক্রিয়েট করবে, কার জন্য ক্রিয়েট করবে? উইন্ডের জন্য, এবং সেটা স্ট্রাকচারটা স্টেবিলিটিকে ডিস্টার্ব করার চেষ্টা করবে এবং স্ট্রাকচারটার উপর অ্যাজ এ লোড হিসাবে পড়বে। সেই সমস্ত জিনিসগুলোকে বা সেই সমস্ত যে কারণগুলো, কারণ কি হতে পারে? অবভিয়াসলি উইন্ড, উইন্ড লোড বলছে অবভিয়াসলি উইন্ড, তাহলে সেই লোডগুলোকে বলবো উইন্ড লোড। আচ্ছা, উইন্ড লোডের এবার তোমরা বলতে পারো উইন্ড লোডের ভ্যালু কিভাবে ডিপেন্ড করে বা কিভাবে চেঞ্জ হয়? উইন্ড লোডের ভ্যালু বিভিন্ন লোকেশন হিসাবে চেঞ্জ হয়। মানে আজকে তোমার বাড়ির যে পজিশন, সেই বাড়ির যে ওয়াল বা স্ট্রাকচারটার উপর যেভাবে উইন্ড লোড অ্যাক্ট করছে, নিশ্চয়ই সমুদ্রের পাশে কোনো একটা স্ট্রাকচারের উপর সেভাবে অ্যাক্ট করবে না। দ্যাট মিনস আমরা কি বুঝতে পারছি? কোনো একটা স্ট্রাকচারের লোকেশন, স্ট্রাকচারের হাইট এবং ডিউরেশন, দ্যাট মিনস সময়, এই সমস্ত জিনিসগুলোর উপর উইন্ড লোড বা উইন্ডের ফ্লোটা প্রভাব করে। তো উইন্ড লোড আমরা বুঝে গেলাম, কোনো একটা স্ট্রাকচারের উপর উইন্ড, স্ট্রাকচারের বিভিন্ন কম্পোনেন্টের উপর উইন্ড যে লোডটা দেয় সেটা উইন্ড লোড, এবং সেটা কিসের কিসের উপর নির্ভর করে? সেটা নির্ভর করে স্ট্রাকচারটার লোকেশন, স্ট্রাকচারটার হাইট এবং বিভিন্ন সময়, মানে বিভিন্ন সময় উইন্ডের প্রভাব বিভিন্ন থাকে। ওকে, একটা জিনিস আমাদের বাদ চলে গেল যে উইন্ড লোডের জন্য কোন কোড ফলো করব। তো উইন্ড লোডের জন্য ফলো করব আমরা IS 875, IS 875 পার্ট 3। আচ্ছা, তোমাদের একটা কনফিউশন হতে পারে যে সব কোড IS 875 হিসাবে লেখা হচ্ছে কেন? এটা মনে রাখবে, লাইভ লোডের ক্ষেত্রে IS 875 ছিল পার্ট 2, ডেড লোডে IS 875 পার্ট 1 এবং উইন্ড লোডের ক্ষেত্রে IS 875 পার্ট 3। ওকে, নেক্সট হলো স্নো লোড। স্নো লোড কি? স্নো লোড হলো যে সমস্ত স্ট্রাকচার বরফের দেশে হয়, তখন কি হতে পারে? বরফের দেশে তার রুফের উপর স্নো জমা হতে পারে বা বরফ জমা হতে পারে, বিভিন্ন স্ট্রাকচারের কম্পোনেন্টের উপর বরফ জমা হতে পারে। তো এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা হলো স্ট্রাকচারটার লোকেশনের উপর নির্ভর করে, বা কোনো একটা লোকেশনে পার্টিকুলার টাইমে যদি বরফ পড়ে থাকে তাহলে ডিউরেশন, সময়ের উপর নির্ভর করে। তো এই স্নোয়ের জন্য যে লোডটা স্ট্রাকচারের উপর এসে পড়ে সেটাকে বলে স্নো লোড। এবং লাস্ট ওয়ান ইজ সিসমিক লোড। সিসমিক লোড কি?
সিসমিক লোড মানে তোমরা নাম শুনে বুঝতে পারছো, আর্থকুইক বা ভূমিকম্পের জন্য যে লোডটা স্ট্রাকচারের উপর এসে পড়ে সেটা হলো সিসমিক লোড। ওকে, তো সিসমিক লোডের জন্য আমরা কোন কোড ফলো করব? সিসমিক লোডের জন্য আমরা ফলো করব IS 1893। IS 1893, তার এডিশন হলো 2016। নতুন কোডের নতুন এডিশন যুক্ত হয়েছে, ঠিক আছে? 2016-এরটা আমরা ফলো করব। ওকে, তাহলে আশা করি লোড সব বুঝতে পারলে। এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে দেখো। এই একটা বিল্ডিং যার উপর আর্থকুইকের জন্য বা সিসমিকের জন্য, যখন সিসমিকের জন্য ফোর্স অ্যাপ্লাই হয় তখন বিল্ডিংটা এরকম মুচড়ে যায়। স্ট্রাকচারের বিভিন্ন কম্পোনেন্টগুলো এরকম ভাবে দেখো মুচড়ে যায়, ঠিক আছে? আর্থকুইকের লোডটা, আর্থকুইকের জন্য স্ট্রাকচারের বিভিন্ন কম্পোনেন্টগুলোর এরকম ডিফরমেশন হয়। এটাও ডিফরমেশন হয়েছে, বাট এটার থেকে বেশি ডিফরমেশন এটাই হয়েছে। তো আমরা বুঝে গেলাম, আজকে আমরা দেখলাম বিভিন্ন টাইপ অফ লোড এবং তার কোডাল প্রভিশন। নেক্সট দিন আমরা LSM শুরু করব, দ্যাট মিনস ডিজাইন মেথড। আজকে আমরা যতটুকু পড়লাম সেটা হলো ইউনিট 1-এর বিভিন্ন কম্পোনেন্টগুলো। আমরা যদি দেখে নিই কী কী কম্পোনেন্ট পড়লাম। আমরা প্রথমে RCC, PCC এগুলো ইন্ট্রোডাকশন পার্টটা পড়লাম। RCC কাকে বলে, কেন স্টিল ইনক্লুড করবো RCC PCCর মধ্যে বা কংক্রিটের মধ্যে। আচ্ছা, আমরা নেক্সটে কি পড়লাম? নেক্সটে পড়লাম হলো আমরা স্ট্রাকচারাল ডিজাইন, ফাংশনাল ডিজাইন, এই পার্টটা পড়লাম। স্ট্রাকচারাল ডিজাইনারের কাজ কি সেগুলো পড়লাম। আর তারপর আমরা কি পড়লাম? লোডস। লোডস বলতে লোড কাকে বলে, ডেড লোড, লাইভ লোড, যে বিভিন্ন টাইপের লোডগুলো আছে, উইন্ড লোড, স্নো লোড, সিসমিক লোড। আবার বলছি, ভালো করে মনে রাখবে, ডেড লোড হলো কোডাল প্রভিশন হলো IS 875 পার্ট 1, সব 875। ডেড লোড IS 875, লাইভ লোড 875। বাট পার্ট 1-এ আছে হলো ডেড লোড, পার্ট 2-তে আছে লাইভ লোড, পার্ট 3-তে আছে হলো উইন্ড লোড। আর সিসমিক লোড আছে IS 1893-তে। 1893, এই কোডের নামগুলো মনে রাখবে, অবশ্যই অবশ্যই মনে রাখবে। তাহলে আজকে আমাদের ক্লাস এই অবধি। আমরা নেক্সটে ইউনিট 2 শুরু করব। ইউনিট 1-এ একটা পোর্শন আছে LSM, লিমিটেড মেথডের বিভিন্ন জিনিসগুলো, বাট সেটা অ্যাকচুয়ালি ডিজাইন পার্টে ঢুকে যাচ্ছে। তো ডিজাইনের পার্টটা আমি একবারে নেক্সটে করাবো। নেক্সট ক্লাসে তোমরা এই জিনিসগুলো পড়বে, পড়ে কী কী অসুবিধা হচ্ছে সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কোনো অসুবিধা থাকলে আমি সেগুলো সলভ করে দেবো। এবং তোমরা যেটা করবে সেটা হলো এই জিনিসগুলো পড়ে অবশ্যই বাড়িতে খাতায় লিখে প্র্যাকটিস করবে। মনে রাখবে যে জিনিস যা পড়ছো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো যদি সময়ের সাথে সাথে প্র্যাকটিস না করো মনে থাকবে না, এবং অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলো শিখতেও পারবে না। তাই তোমাদের এখনই কঠোর পরিশ্রম করতে হবে, যেন ভবিষ্যতে গিয়ে তোমরা একটা উজ্জ্বল লাইফ লিড করতে পারো। ওকে, তো তোমরা এই ডিজাইনের এই পার্টগুলো পড়ে নেবে। নেক্সট দিন থেকে আমরা LSM, দ্যাট মিনস লিমিটেড মেথড, এবং আদার্স ইউনিট 2-তে যা যা আছে সেই পোর্শনগুলো শুরু করব। ওকে, গুড বাই।